কেন আলেম ওলামারা তো কোরআন হাদিসের কথা বলতেছে, আপনারা যদি এগুলোর দ্বিমত করেন গোল টেবিলে বসেন, বসে তাদের সাথে তারা যদি কোনো একটা কাউন্টার দেয় বা যৌক্তিক কোনো কথা বলে, যে মওদুদী রাহিমাহুল্লাহর যেসব বিভ্রান্তি এগুলো নিয়ে যদি আলোচনা আসে, এগুলোকে আস্তে আস্তে আপনারা ইসলামের স্বার্থে এগুলোকে জাতীয় স্বার্থে ত্যাগ করেন। এবং এই যে আধুনিক যেটা আপনাদের মনোভাব, মডারেট ইসলাম যেটা বলেন, মানে খাটসাট ইসলাম, ওই জায়গায়ও যদি কমে আলেম ওলামারা আপনাদেরকে কিছু কারেকশন দেয়, ওগুলো মেনে নেন, তাহলে একটা ঐক্য হওয়ার সুযোগ হবে। আবার কমিদের মধ্যে কিছু কারেকশন থাকতে পারে, তারাও একেবারে ঢালাও ভাবে জামাতকে এই মানে অন ইসলামিক দল, এটা এই সেই যেগুলো বলে, ওখান থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে উম্মার স্বার্থে, জামাতের সাথে কাছাকাছি আসেন। তাদের যে একটা রাজনৈতিক অ্যাপ্রোচ আছে, তাদের যে কলেজ ইউনিভার্সিটিতে একটা সাপোর্টার আছে, মেডিকেল আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে এবং লয়ার আছে, এদেরকে আলেম ওলামাদের তত্ত্বাবধানে ব্যবহার করা যেতে পারলে বাংলাদেশে ইসলামী হুকুমত চলে আসবে। কওমিদের মধ্যে আলেম ওলামা আছে, মসজিদের খতিব এবং মসজিদের পাওয়ার আছে, এবং বড় বড় মুহাদ্দিস মুফতি আছে, হাফেজ আছে, মাদ্রাসা আছে, খানাকা আছে। আর জামাতের মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, লয়ার আছে, উভয়ের সমন্বয় করেন, ওই জায়গায় আবার নেতৃত্বের জায়গায় আবার কিন্তু ফেস বাজবে। তো ওটা বসে একটা সমাধান করেন, নেতৃত্ব প্রয়োজনে ৩-৪ জন, এভাবে ১০ জনের একটা শুরা করেন, ওখানে জামাতেরও থাকবে, কওমিরও থাকবে, সরমনেরও থাকবে, খেলাফতেরও থাকবে, ওখান থেকে শুরা ভিত্তিক নেতৃত্ব দেন, একজনকে আমিরে ফাইসাল বানাবেন। এখানে ছাড় দিলে ইসলামী হুকুমত আসবে বাংলাদেশ। নেতৃত্ব প্রয়োজনে ছাড় দেন, যে ঠিক আছে আমরা আলেম ওলামাদের তত্ত্বাবধানে একজনকে আমির মানলাম, দেখেন একজনকে আমির না মানলে আবার কিন্তু ঐক্য হবে না। প্রয়োজনে এটা করতে পারেন যে আমরা একটা শুরা কমিটি করে 1 মাস একজন ফাইসালা দিবে, আরেক মাস আরেকজন ফাইসালা দিবে। তাবলীগ ওয়ালারা যেভাবে দেয়, তারা প্রতিটি বৈঠকে একজনকে আমিরে ফাইসাল মানে, যে ইনি আমির, ইনি ফাইসালা দিবে, আমরা মশওয়ারা করব। তো ওখানে আলেম ওলামারা যেহেতু থাকবে, জামাত তখন আর মিসগাইড হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই ইন্টারেস্টিং কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমার ফ্রেন্ড লিস্টে বেশ কিছু জামাতের বাইরে আছে, আমরা উদারমনা সবার সাথে কাজ করি, কওমি ঘরানার আলেমরাও আছে, বাইরেও আছে, আহলে হাদিস আছে, তাবলীগ আছে, জামাতের বাইরেও আছে। এই গতকালকের একটা নিউজ যখন ভাইরাল হলো, জামাতি ভাইদের মানে মিশ্র প্রতিক্রিয়া আমার নজরে পড়লো, যে আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর তত্ত্বাবধানে যখন কওমি ঘরানার রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রচেষ্টা চলমান, এবং এরা ঘোষণা দিছে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, এই নিউজ প্রচার হওয়ার সাথে সাথে জামাতের ভাইদের 3 ধরনের আমি মানে প্রতিক্রিয়া দেখতেছি। একটা হলো পজিটিভ, তারা এটাকে পজিটিভলি দেখতেছে, এবং আমিও মনে করি কওমিদের ঐক্যবদ্ধ হওয়া রাজনৈতিকভাবে এটা জামাতের জন্য ভালো। কিভাবে ভালো এটা আমি মানে একদম শেষে বলতেছি, জামাতের জন্য কেন ভালো। অনেকে জামাতের বাইরে এটাকে পজিটিভলি উপস্থাপন করতেছে, আলহামদুলিল্লাহ। আরেক শ্রেণীর জামাতের বাইরা এটাকে প্রশ্নবিদ্ধ, মানে এরা হকপন্থী হলে এদের মধ্যে এত দল কেন। আবার অনেক জামাতের একেবারে মানে নাম করা উল্লেখযোগ্য ব্যক্তিরাও বলতেছে এরা জামাতকে ঠেকানোর জন্য ঐক্যবদ্ধ হচ্ছে, এই যে জামাতকে ঠেকানোর জন্য নাকি ঐক্যবদ্ধ হচ্ছে, এই ধরনের একটা প্রশ্নবিদ্ধ। এরা মোটামুটি ঠিক আছে, কিন্তু তারাও বেয়াদবি করতেছে না। আরেক শ্রেণীর জামাতের সমর্থকরা আছে, এরা আগেও আলেম ওলামাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করত, তারা এমন ভাবে ট্রল করতেছে মুহিবুল্লাহ বাবুনগরীকে নিয়ে এবং অন্যান্য আলেমদেরকে নিয়ে। একজন এভাবে বলতেছে এরা আলেম ওলামারা, এরা হলো ব্যাঙ, এরা লাফাতে থাকবে, কোনোদিন ঐক্যবদ্ধ হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আলেম ওলামাদেরকে এভাবে আপনি ট্রলবাজি করতেছেন, ব্যাঙ বলতেছেন। আমি প্রত্যেকটা জবাব দিব। আসলে কওমিদের মধ্যে ঐক্য আছে, ঐক্য ছিল। যে ইখতিলাফটা দেখতেছেন মতবিরোধ, এটা হলো রাজনৈতিক এবং কর্ম পদ্ধতি। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন হতে পারে, এটা আমি জামাত থেকে অনেকগুলো প্রমাণ দিব। জামাত যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে। এখন কওমিদের মধ্যে যেটা ভিন্ন, রাজনৈতিক দলগুলো এগুলো সব রাজনৈতিক দল, একটা হেলাফত মজলিস, আর একটা বাংলাদেশ খেলাফত, আর একটা নিজাম ইসলাম, আর একটা জমিয়ত, এগুলো সব রাজনৈতিক দল কওমিদের। অরাজনৈতিক দল হলো হেফাজত, ওই জায়গায় সবাই ঐক্যবদ্ধ। তাইলে বোঝা গেল কি, কওমিরা রাজনৈতিকভাবে ভিন্ন ভিন্ন, কিন্তু আকীদাগতভাবে, আদর্শগতভাবে, চেতনাগতভাবে এবং মূল লক্ষ্য উদ্দেশ্যের জায়গায় সবাই এক ও অভিন্ন। একেবারে ওলামায়ে দেওবন্দের যে চেতনা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ এশিয়া
এই যে কলকাতা, পাঞ্জাব, ভারতে অসংখ্য কওমি মাদ্রাসা রয়েছে, এবং এই কওমি মাদ্রাসা এখন ব্রিটেনে, ইংল্যান্ডে অসংখ্য কওমি মাদ্রাসা হয়ে গেছে, আফ্রিকাতে। এদের প্রত্যেকের আদর্শ এবং চেতনা একও অভিন্ন, কিন্তু যে যে দেশে আছে বা একই দেশে রাজনীতি করতে গিয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হয়েছে, রাজনৈতিক বিভিন্ন দল হয়েছে। এটাও না হতে পারলে ভালো। আমরা তো সবসময় বলে আসতেছি কওমিদের রাজনৈতিক একটি দল হোক, কিন্তু রাজনৈতিক ভিন্নতা হওয়া যে এটা জামাতের মধ্যে আছে, আমি এটা আজকে দেখাবো অসংখ্য। এবং এটা এত বড় আহামরি কোনো কিছু নয়। এটা বলা যাবে না যে এক ভাই বলতেছে এরা হকপন্থী হলে এতগুলো দল কেন। আমি তাকে বলছি স্যার মাযহাব হক হলে মাযহাব চারটি হয়েছে কেন? ওখানে যে উত্তর এখানে সেই উত্তর, যে হকপন্থী হয়েও ইজতিহাদি এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন হতে পারে। আকীদাগত জায়গায় সবাই এক, স্যার মাযহাবের আকীদা এবং মৌলিক আকীদা কোথাও কোনো ইখতিলাফ নেই, কিন্তু ফুরুআত, শাখাগত এবং কর্মপদ্ধতি, হাদিসের বুঝার ক্ষেত্রে বা হাদিস এবং কোরআন থেকে মাসালা ইস্তেমবাতের ক্ষেত্রে মাযহাবগুলো ভিন্ন হয়েছে। মৌলিক জায়গায় সবাই এক। কওমিরা দেওবন্দি চেতনা, ইলাই কালিমাতুল্লাহ, ইত্তেবাই সুন্নাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করা, আল্লাহর দ্বীনকে সমুন্নত করা এবং সুন্নতের যথার্থ অনুসরণ করা, এই জায়গায় দেওবন্দি এই দুই চেতনা সবাই এক, এখানে কারো ভিন্নতা নেই। এবার আমি বলবো যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যে ভিন্ন হতে পারে এটার প্রমাণ জামাত থেকে নেন। দেখেন, জামাত যখন 1947-এ ভারত পাকিস্তান আলাদা হচ্ছে, তখন জামাতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিরকম ছিল? আল্লামা মওদুদুর রাহিমাহুল্লাহ উনি চাই নাই মুসলমানদের আলাদা পাকিস্তান রাষ্ট্র গঠন হয়ে গেছে। তাইলে এই যে মওদুদুর রাহিমাহুল্লাহ চাই নাই, কিন্তু দেশ স্বাধীনের পরে উনি এবার পাকিস্তানের পক্ষে সাফাই গাচ্ছে। এই যে ওনার রাজনৈতিক প্রথম দৃষ্টিভঙ্গি একরকম ছিল, পরে চেঞ্জ হয়ে গেছে। 71 সালে যখন বাংলাদেশ আর পাকিস্তান স্বাধীন হচ্ছে, তখন তো এটা সবাই জানে। হয়তো তাদের এখানে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, রাজনৈতিক ভাবে আমি বলবো না, মানে এটা বোঝাতে চাচ্ছি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, কিন্তু দেশ স্বাধীনের পরে, 71-এর পরে জামাতের ভাইয়েরা বাংলাদেশকে খুবই এনজয় করতেছে, বাংলাদেশ স্বাধীনতার পক্ষে কথা বলতেছে। আচ্ছা, স্বাধীন হওয়ার পরে শেখ মুজিব বাকশাল গঠন করেছিল, তাকে বাংলাদেশের মানুষ মেরে ফেলছে। আওয়ামী লীগ একেবারে দেশ থেকে নিচ্ছিন্ন হওয়ার পথে। আবার শেখ হাসিনা 1996 ইলেকশন করছে, জামাতের আসনগুলো নিয়ে সংসদে গেছে। যদি এটা জোট নয়, কিন্তু যুগপৎ আন্দোলন, অর্থাৎ জামাতকে সিঁড়ি হিসাবে আওয়ামী লীগ ব্যবহার করে তারপরে ক্ষমতায় গেছে। সেই আওয়ামী লীগ বাকশালের পরে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন হয়ে যেত, এই জায়গায় জামাতকে সিঁড়ি হিসাবে ব্যবহার করছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কাছে জামাত ব্যবহৃত হয়েছে, এরপর এরশাদের জন্য ব্যবহৃত হয়েছে, এরপরে দীর্ঘদিন বিএনপির সাথে রাজনীতি করেছে। খালেদা জিয়ার আশেপাশে দেখা যেত জামাতের বড় বড় আমিরদেরকে, আল্লামা সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুক, নিজামী সাহেব খালেদা জিয়ার আশেপাশে থাকতো, একসাথে মিটিং করতো, তখন একে অপরকে দোষারোপ করতো না, একে অপরের প্রশংসা করত। এরপরে যখন এই যে আগস্টের পরে, 5 আগস্টের পরে বিএনপির সাথে এখন দা সম্পর্ক। আরেকটা দেখেন, সরমনের সাথে যখন ঐক্য হচ্ছে তখন একে অপরের প্রশংসা করতেছে, যখন ঐক্য ভেঙে গেল একে অপরের পিছনে আবার কাদা চোরাচুরি শুরু হয়েছে। এই যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, এটার প্রমাণ জামাতের মধ্যে 1000 আছে। আমি যদি বলি জামাত কি বিএনপির সাথে জুট ছিল তখন হক ছিল নাকি জামাত এখন হক আছে বিএনপির সাথে, এখন মানে তারা সব সময় সংঘর্ষের মধ্যে আছে, কখন জামাত হক আছে? আসলে জামাত উভয় সময় একই রকম ছিল, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়েছে। এটা যদি আপনি বুঝেন, এটাও বুঝবেন যে কওমিদের 7টি দল রাজনৈতিক ভাবে কেউ মনে করতেছে বিএনপির সাথে রাজনীতি করবে, জমিয়ত তারা বিএনপির সাথে গেছে, এটাকে জামাত ব্লেমিং করতেছে, হ্যাঁ বিএনপির দালাল হয়ে গেছে কওমিরা, ওলামায়ে দেওবন্দ বিএনপির দালাল হয়ে গেছে। আরে বাবা, আপনি দীর্ঘদিন বিএনপির সাথে রাজনীতি করেছেন, দানের শীষ নিয়ে নির্বাচন করেছেন, তখন আপনি বিএনপির দালাল হন নাই। জামাত জমিয়ত তো দানের শীষ নিয়ে নির্বাচন করে নাই, এবং কওমিদের বড় অংশ জমিয়ত নয়, বৃহত্তর অংশ তারা গণতান্ত্রিক রাজনীতিকে পছন্দই করে না। তারপরেও পুরো কওমি অঙ্গনকে আপনারা অনলাইনে প্রচার করতেছেন এরা বিএনপির দালাল। আমরা বিএনপি যে খুব ভালো এটা বলতেছি না, এটা বোঝাচ্ছি যে আপনারা যে মানে আপনারা দীর্ঘদিন বিএনপি করেছেন, এটা হালাল ছিল, বৈধ ছিল, বিএনপি তখন মানে খারাপ হয় নাই। কওমি আলেমদের কোন কেউ ব্যক্তিগতভাবে বা দলগতভাবে যদি বিএনপিকে সাপোর্ট করে সে দালাল হয়ে গেছে। ব্যক্তিগতভাবে কেউ বিএনপি করতে পারে, গণতান্ত্রিক রাষ্ট্রে তার অধিকার আছে।
এখন এটাকে আপনি ব্লেমিং করতেছেন। আচ্ছা, কওমিদের বড় অংশ আবার রাজনৈতিকভাবে মনে করতেছে জামাতের সাথে থাকলে ভালো হবে। ছিল মামুনুল হক সাহেব জামাতের সাথে ছিল, সরমুনাইয়াও ছিল, এই জোটটা ভেঙে গেছে, ওখানেও উভয়ের দোষ আছে। এবং জামাত এখানে বারবার ওই আসন নিয়ে হিসাব করে। আরে বাবা, আপনি যদি ইসলাম চান, আসনের হিসাব মাথা থেকে বাদ দিতে হবে। ইসলাম চাই আমি, নির্বাচনের হিসাব বাদ দেন, এই 5 বছর ইলেকশন করবো না, ইসলাম চাই আমি। কিভাবে ইসলামপন্থীদেরকে ঐক্য করবো এই 5 বছর, সেই মেহনত হবে। কোন ইলেকশনের সময় ব্যয় করবো না, টাকা ব্যয় করবো না। আপনার মাথায় যে ইলেকশন ঢুকে গেছে, গণতন্ত্র ঢুকে গেছে, আসন ঢুকে গেছে, নিজেদের দলীয় প্রভাবকে বিস্তার করা, দলীয় বলয়কে শক্তিশালী করা, এটা মাথায় ঢুকে গেছে। আমার বড় দল, আমার এত আসন লাগবে, তুমি ছোট দল, তুমি এই আসন পাবে। তাহলে আবার ফাটল। আমাদের এই যতক্ষণ পর্যন্ত আমাদের ইসলামের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এই দেশে আমরা ক্ষমতায় যেতে পারবো না। আচ্ছা, এরপরে কওমিদের অনেকগুলো দল, নো বিএনপি নো জামাত, তারা নিজেরা ইলেকশন করছে। এরাও বড় একটা অংশ। সরমুনাই পিসাব বিএনপির সাথে যায় না, জামাতের সাথে যায় না, তারপর তাদেরকে আমরা দালাল বলতেছি। এখন কওমিদের আরেকটা বড় দল বিএনপির সাথেও যায় নাই, জামাতের সাথেও যায় নাই, রাজনৈতিকভাবে কোনো ইলেকশনই করে নাই। তারা গণতান্ত্রিক রাজনীতিকে তারা পছন্দ করে না, অগণতান্ত্রিক ভাবে দাওয়া এবং জিহাদের মাধ্যমে, দরস্তদ্রিসের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করতে চাই। এখানে হেফাজত আছে, এখানে অসংখ্য কওমিদের দল আছে এবং তাবলিগওয়ালারাও এই দলের অন্তর্ভুক্ত। তাহলে কওমিরা কয় ভাগে বিভক্ত হয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণে? কেউ বিএনপির সাথে গেছে, ক্ষুদ্র দল, কেউ জামাতের সাথে গেছে, তাও ক্ষুদ্র দল। কওমিদের বড় দল নো বিএনপি নো জামাত নো জামাত, সরমুনাই। আবার এর চেয়েও বড় দল যেটা মূলধারার কওমি, হেফাজত, যেটা অরাজনৈতিক, গণতন্ত্রকে পছন্দ করে না, তারা কোন রাজনীতির মধ্যে ছিল না। হ্যাঁ, ভোট দেওয়ার এটা ওই নাই নামার সে কানামা ভালো, সেই দৃষ্টিকোণে আলেম ওলামারা অনেকে গণতন্ত্রকে ওই দৃষ্টিকোণে জায়েজ রেখেছে যে নাই নামার সে কানামা ভালো, কিন্তু গণতন্ত্রকে প্রমোট করা যাবে। এটা হলো কওমিদের মূলধারার কওমি। তাহলে আপনি ঢালাও ভাবে তাদেরকে কি বানাই ফেলছেন, বিএনপির দালাল, আওয়ামী লীগের দালাল। এটা হলো আপনাদের মানে আদর্শচ্যুত, যে আপনারা নিজেদের ব্যর্থতা দেখার জন্য অপরকে দোষারোপ করতেছেন। আপনারা বসেন তাদের সাথে, বসতে তো আপনাদের সময় নেই। আমেরিকার সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বসার সময় আছে, কেন হক্কানে আলেম ওলামাদের সাথে আপনারা এই 5 আগস্টে করে 1.5 বছর 2 বছর আলেম ওলামাদের পিছনে পিছনে দৌড়তেন, মেহনত করতেন? মেহনত ওই জায়গায় না করে কখনো ভারতের সাথে গোপন বৈঠক, কখনো বলতেছে আপনাদের নাইব আমির যে ইউরোপিয়ান, আমেরিকা, পশ্চিমারা আমাদের কাছে কনভিন্স হয়ে গেছে, আমরা মডার্নিস্ট, আমরা একটা মানে আধুনিক গণতন্ত্র পন্থীর একটা ইসলামী দল, মডার্নিস্ট ইসলামী দল। কেন এগুলো, কেন ভাই? আপনার নেগেটিভ ঠিক রাখতে হবে। আপনি গণতন্ত্রে গেছেন, এটা আলেম ওলামারা একদল নাজায়েজ বলছে, আরেক দল এটা সাময়িক ভাবে, যেভাবে শুয়োরের গোশত দেয়ালে ফিট থেকে গেলে খাওয়া জায়েজ, সেই দৃষ্টিকোণে গণতন্ত্র জায়েজ রাখছে। কিন্তু নিজেকে গণতন্ত্র প্রতিষ্ঠার দল বলবেন, এটা তো নেগেটিভ থেকে আপনি বাইরে হয়ে গেছেন। নো, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার দল নয়, আমরা দেয়ালে ফিট থেকে গেছে তাই আমরা শুয়োরের গোশত খাচ্ছি। শুয়োরের গোশত আমরা খাচ্ছি, দেয়ালে ফিট থেকে গেছে, ভুগা অবস্থায় আছে, সামনে ছাগলের গোশত আছে, ওদিকে যাব। এখন আপনি শুয়োরের গোশত খেয়ে মজা পাইছেন, হ্যাঁ মাশাআল্লাহ, শুকরের গোশত এমন মজা, এটা গণতন্ত্রকে প্রমোট করতে আপনি পারেন না। এই যে জামাতের এখানে আদর্শগতভাবে অনেক বড় বিচ্যুতি আছে। তাইলে আমি যেটা বলতে চাচ্ছি, কওমিদের মধ্যে রাজনৈতিক দৃষ্টিকোণে ভিন্নতা আছে, কিন্তু আদর্শগত এবং আকীদাগত ঐক্য আছে। জামাতের মধ্যে রাজনৈতিক ঐক্য আছে, কিন্তু আদর্শগত আকীদাগত ভিন্নতা আছে। জামাতে বেদাতিরা আছে। আমি চট্টগ্রামে, আমরা চট্টগ্রামে এখানে চন্দনাইশ, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, কুতুবদিয়া অসংখ্য বেদাতি, সবাই জামাত করে। এরা কিয়াম মিলাতো করে, এরা মাজার পূজারি আছে। আবার ঢাকার যারা, সিলেটের, বরিশালের, রাজশাহী জামাত, তারা আহলে হাদিস, তারা বেদাতকে প্রশ্রয় দেয় না। তাহলে জামাতে আদর্শগত ভিন্নতা আছে। জামাতের মাযহাবি আছে, লা মাযহাবি আছে, জামাতের বেদাতি আছে, আবার গায়রে বেদাতি আছে। এটা ভালো, রাজনৈতিক ভাবে ঐক্য আছে, কিন্তু আদর্শগত ভিন্নতা আছে। কওমিদের মধ্যে আদর্শগত ঐক্য আছে, এটার প্রমাণ কি? এই যে মহবুবুল্লাহ বাবুনগরীর ডাকে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হওয়ার জন্য অগ্রসর হয়েছে, এবং আমির হেফাজতের ডাকে সবাই ঐক্যবদ্ধ হয়ে শাপলা চত্বরে শাহবাগীদেরকে, নাস্তিকদেরকে দমাইছে, যাদেরকে জামাত দমাইতে পারে নাই।
জামাতের নেতাদেরকে তখন ফাঁসি দিচ্ছে, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। তখন জামাত খুনটাসা একেবারে, তখন হেফাজতকে জামাত ডাল হিসেবে ব্যবহার করছে। এমনকি আওয়ামী লীগ এটা বলতে বাধ্য হয়েছে এটা হেফাজতে জামাত। তখন তো কওমি ঐক্যবদ্ধ ছিল, তাহলে কওমি ঐক্যবদ্ধ নেই কই? তখনও ছিল, এখনো আছে। শুধু ইলেকশন যখন আসছে রাজনৈতিক ভাবে তারা ভিন্ন ভিন্ন ইস্তেহাদ করছে। এটাকে বলা হয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং কর্ম পদ্ধতিগত অনৈক্য, বা এটা অনৈক্য না, এটা হলো মতবিরোধ বা এটা ইস্তেহাদ। কেউ মনে করতেছে বিএনপির সাথে গেলে মনে ভালো হবে রাজনীতিতে, কেউ মনে করতেছে জামাতের সাথে গেলে ভালো হবে, কেউ মনে করতেছে জামাত বিএনপি বাদ দিয়ে আমরা নিজেরা রাজনীতি করব, আর কেউ মনে করতেছে গণতন্ত্রই আমরা যাব না। এটা তো সুন্দর, এটা ডাইভার্সিটি, এটা বৈচিত্র্য। ইস্তেহাদের জায়গায় বৈচিত্র্য, এই বৈচিত্র্য ইমামদের মধ্যে ছিল, কিন্তু আকীদাগত কারো ভিন্নতা নাই কওমিদের মধ্যে। চেতনাই দেওবন্দ বা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং ইলাই কালিমাতুল্লাহ ইত্তিবাই সুন্নাহ, এই জায়গায় কারো ভিন্নতা নেই। সুতরাং দুস্থ বুজুর্গ, জামাতের ভাইদেরকে বলবো এটা আপনাদের জন্য পজিটিভ, কওমিরা ঐক্যবদ্ধ হয়েছে। এটা এই যে বললাম এটা পজিটিভ। কেন? কওমিরা যদি ঐক্যবদ্ধ হয়, আপনারা এতদিন বলতেন কওমিরা ঐক্যবদ্ধ হচ্ছে না, আমরা কার সাথে ঐক্য করবো? এখন একটা বড় সুযোগ, কওমিরা যদি ঐক্যবদ্ধ হয় আপনারা তাদের সাথে ঐক্য করেন। এবং ঐক্যের ক্ষেত্রে আমি আগেও বলছি, বারবার বলছি, ঐক্যের ক্ষেত্রে যদি ক্ষমতা, আসন এগুলো সামনে থাকে ঐক্য হবে না। ক্ষমতা, আসন এগুলোকে সামনে না রেখে ইসলাম, দ্বীন, ইসলামের স্বার্থ সামনে রাখেন। প্রয়োজনে আলেম ওলামাদের নেতৃত্ব মেনে নেন। আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই আলেম ওলামাদেরকে কদর করতে হবে, তাদের তত্ত্বাবধান, তাদের পরামর্শকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। এই জায়গায় জামাতের বড় একটা সুযোগ আছে। যদি কওমিরা ঐক্যবদ্ধ হয়, আপনারা আলেম ওলামাদের সাথে বসবেন, কওমিদের প্রতিনিধির সাথে গোল টেবিল আলোচনা করবেন, দূরে দূরে থাকবেন না, দূর থেকে ডিল মারবেন না, অনলাইনে ভিডিও ছেড়ে ছেড়ে সারাদিন মানে আলেম ওলামাদের বিদ্বেষ ছড়াবেন না। এটাতে আরো বিচ্ছিন্ন হবেন। এক পর্যায়ে এসে সাধারণ জনগণ আপনার থেকে বিমুখ হয়ে যাবে। এই যে আব্দুল মালিক সাহেব খতিব সাহেবের পিছনে লাগছেন, জামাতের যে একটা জনপ্রিয়তা ছিল এটা আস্তে আস্তে ডাউন হচ্ছে। জামাত আমেরিকাকে রাজি খুশি করার জন্য এই যে সম্প্রতি যেটা করলো, এটা আমরা তো বুঝতেছি উনি হয়তো মনের থেকে বলে নাই, কিন্তু এটা তো একটা বড় ধরনের প্রভাব পড়তেছে। এই যে আমেরিকাকে পরীক্ষিত বন্ধু বললো এবং আমেরিকার স্বাধীনতা আমাদের দেশে পালন করলো, এটা কি বোঝায়? কি মেসেজ দেন জাতিকে? কুল্লুম কুলা পরীক্ষিত বন্ধু বলা। একদিকে এই কথা যদি ইরানের খোমেনি শুনে, ইরানের খোমেনি যদি জানে যে জামাতের আমির আমেরিকাকে পরীক্ষিত বন্ধু বলছে, উনি এটা কিভাবে নিবে? ইরানের জনগণ কিভাবে নিবে? বর্তমান যারা আছে তারা কিভাবে নিবে? এটা চিন্তা করেছেন আপনি? এই জন্য আমেরিকার বিরুদ্ধে যে একটা কুকুরও লড়াই করে আমি তাকে সাপোর্ট করবো। ইরানকে আমি এই জায়গায় সাপোর্ট করি, তারা আমেরিকার বিরুদ্ধে, আমেরিকার ফাঁসায় সবসময় তারা কি পাশ মারতেছে। আফগানিদের ভালোবাসি, আফগানিরা আমেরিকাকে একেবারে চরম ধুলাই দিছে। যারা আমেরিকার বিরুদ্ধে যাবে তারাই ভবিষ্যতে ইসলামী নেতৃত্ব দিবে। যারা আমেরিকাকে খুশি রাখার জন্য আমাদের পরিচিত বন্ধু, আমেরিকাকে আমরা কনভিন্স করলাম, তাদের জন্য একেবারে আমরা কে বলেছে আমরা ক্ষমতায় গেলে শরিয়া প্রতিষ্ঠা করবো, আমরা তো প্রচলিত আইনে দেশ চালাবো, এটা আমেরিকাকে খুশি করার জন্য বলতেছে। এগুলো যদি আপনি বলেন, আল্লাহ নারাজ হবে, জনগণও আপনাদের থেকে, ইসলামপন্থী জনগণও আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। ইরানের মতো হন, এই আদর্শ নেন, নো কম্প্রোমাইজ আমেরিকার সাথে। আফগানিদের মতো হন, নো কম্প্রোমাইজ। দেখবেন এটাই আলেম ওলামাদের চাহিদা। তখন আলেম ওলামাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই দেশে ইসলামী হুকুমত আসবে, ইসলাম বিজয় লাভ করবে। ঐক্যের খাতিরে অনেক কথা লম্বা হয়ে গেছে, কেউ মাইন্ড করবেন না। আমরা দিন আর নাসিহা কথাগুলো বলি কল্যাণের খাতিরে, ঐক্যের খাতিরে, নসিহা হিসেবে। ভালো লাগলে নিবেন, না লাগলে বাদ দিবেন।